পরদিন সকালে হাসান সাধারণ পোশাকে উন্নত জাতের একটি ঘোড়ায় চড়ে রওনা হয়। তার সঙ্গে আরেকটি ঘোড়া দেখা যায়। তাতে সাওয়ার ছিল অসম্ভব রূপসী এক মেয়ে। তার পোশাকও দরিদ্র মাখা। আহমাদ ইবনে গুতাস তাকে শেষবারের মতো উপদেশ দিয়ে বলে, মনে রেখো হাসান, নিজেকে পাক্কা আহলে সুন্নত বলে সবার কাছে পরিচয় দিবে এবং জুমার দিন অবশ্যই মসজিদে যাবে। বড় কোনো পদ পেলে সুলতান মালিক শাহর নজরে উঠতে চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে কৌশল খুঁজবে কিভাবে খাজা হাসান তুষি নিজামুল মুলককে সুলতানের দৃষ্টি থেকে ফেলে দেওয়া যায়। একবার মন্ত্রিত্ব যদি নিতে পারো, সালতানাতে সেলজুকির ভেতর শুরু হয়ে যাবে আমাদের মাটি খোদাইয়ের কাজ। গুপ্তচর দ্বারা আমার সঙ্গে যোগাযোগ ঠিক রেখো। আর মনে রেখো, এই মেয়েকে তোমার বিধবা বোন বলে পরিচয় দিতে হবে। আর সুযোগ পেলেই আমাদের ফেরকার তাবলিগ শুরু করে দেবে। প্রথমে হাসান ও আহমাদ ইবনে গুতাসের ফেরকার প্রচারণা দ্বারা মনে হচ্ছিল ওরা ইসমাইলি ফেরকার, কিন্তু শহর থেকে খালজান পৌঁছতে পৌঁছতে ওরা যে নাশকতামূলক কাজ দেখায়, এতে বোঝা যায় ওরা ফেরকায় বাতিনি। কিন্তু ক্রমে স্পষ্ট হয় এরা কোনো ফেরকার ধার ধারে না। দেশ, সমাজ ও মানুষের সব কিছু ধ্বংস করে নিজেদের জন্য দুনিয়ার বেহেশত প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন তারা তাই করতে প্রস্তুত। হাসান তখন বসা নিজামুল মুলক হাসান তুষির কাছে। এর আগে সে তার সঙ্গে নিয়ে আসা মেয়েটির পরিচয় দেয়। তার নাম ফাতেমা। এই যৌবনেই সে বিধবা হয়ে গেছে। নিজামুল মুলক তার বোনকে ভেতরের বাড়িতে পাঠিয়ে দেয়। হাসান নিজামুল মুলককে তার মাদ্রাসার কথা স্মরণ করিয়ে দেয় এবং বড় দুঃখ ভরা গলায় তার দুর্দশার কথা শোনায়। নিজামুল মুলকও তা বিশ্বাস করে নেয়। আমি তোমাকে বাধ্য করতে পারবো না খাজা, করুণ গলায় বলল হাসান ইবনে সবা। তুমি প্রধানমন্ত্রী, আমি তোমার প্রজাদের সাধারণ একজন মানুষ। তুমি সেসব মুসলমানদের একজন যে তাকওয়া ও সত্যের সাধনাকে নিজের জীবনের ব্রত বলে মনে করো। তোমার মতো এমন মুত্তাকির বৈশিষ্ট্যের লোকেরা তাদের ওয়াদা পালনকে ফরজ মনে করে। তারা জানে ওয়াদার বরখেলাপ গুনাহের কাজ। এটাও ভেবে দেখো, তুমি যতটুকু পড়েছ আমিও ততটুকুই পড়েছি, কিন্তু তুমি প্রধানমন্ত্রী আর আমার দুবেলার রুটি জোগাড়ই কষ্টকর হয়ে যায়। আল্লাহর রহমত থেকে নিরাশ হই না হাসান, নিজামুল মুলক বলল। আমি শুধু আমার ওয়াদাই পূরণ করব না, বরং আমার স্বীয় পদের সমান অংশীদারও তোমাকে মনে করব। এরপর নিজামুল মুলক হাসানের বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা ইত্যাদি ব্যাপারে সুলতান মালিক শাহের কাছে এমন উচ্ছ্বাসিত প্রশংসা করে তুলে ধরে যে মালিক শাহ হাসান ইবনে সবাকে বিরাট এক পদে বসিয়ে দেয় এবং তার উপদেষ্টা পরিষদের বিশেষ সদস্য হিসাবে বেছে নেয়। কিন্তু হাসান এমন কোনো পদ চাচ্ছিল যাতে অবাধ সে সব কিছু করতে পারবে। এজন্য সে ঠিক করে নিজামুল মুলককে সুলতানের চোখে থেকে নামাতে হলে প্রশাসনের বড় পদের লোকদের হাত করতে হবে, যাদের কথা সুলতানদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে একজন এহতেশাম মাদানি, সুলতানের প্রধান 3 উপদেষ্টা ও পরামর্শদাতার একজন। তিনি প্রায় পৌর, নামাজ রোজার প্রতিও বেশ যত্নশীল। এহতেশাম মাদানি প্রতিদিন সন্ধ্যা ভ্রমণের জন্য শহরের নির্জন এক বাগানে যেতেন। সেদিন সন্ধ্যায় তিনি বাগানে পায়চারি করছিলেন। হঠাৎ এক তরুণী তার সামনে এসে পড়ল। বাগানটি অভিজাত লোকেদের ভ্রমণের জন্য নির্দিষ্ট। এই মেয়েকে তিনি এই প্রথম দেখলেন এবং ভালোও লাগলো। হঠাৎ এহতেশাম মাদানিকে সামনে দেখে মেয়েটি ঘাবড়ে যায় এবং মুখে নেকাব টেনে দেয়। এ ব্যাপারটাও এহতেশামের বেশ ভালো লাগলো। মেয়েটিকে তিনি জিজ্ঞাসা করলেন সে কে এবং এখানে কেন এসেছে। আমি হাসান ইবনে সাবার বোন, মেয়েটি বলল। হাসান ইবনে সাবা? ও আচ্ছা, সেই হাসান ইবনে সাবা।
যিনি কয়েকদিন আগে সুলতানের উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন? এহতেশাম মাদানি বলল। কথায় কথায় মেয়েটি জানায় তার বিয়ের পরেই সে বিধবা হয়ে যায়, এজন্য তার ভাই তাকে সঙ্গে করে নিয়ে এসেছে। মেয়েটির প্রতি এহতেশাম মাদানির বেশ সহানুভূতি জন্মে যায়। আহা, এই বয়সে বিধবা হয়ে গেল এমন একটি মেয়ে। মেয়েটিও এমন বিনয়ী ভঙ্গিতে কথা বলতে থাকে যেন এহতেশাম মাদানির ব্যক্তিত্বে সে দারুণ মুগ্ধ। সে তার নাম বলে ফাতেমা। ফাতেমা যখন সেখান থেকে চলে যায়, এহতেশাম মাদানি তার ভেতরে কেমন এক ঝাঁকুনি অনুভব করলেন। তার মনে হতে লাগলো ফাতেমার সঙ্গে যদি আবার দেখা হতো। ফাতেমার মতো এমন একটি দৃষ্টি কেড়ে নেওয়া সুন্দরী তিনি আর দেখেননি কোনোদিন। ফাতেমার সঙ্গে আবার দেখা হলো পরদিন। আগের দিনের চেয়ে আরও খোলাখুলি আলাপ হলো ওদের মধ্যে। এরপর সে বাগানে আরও কয়েকবার ওদের সঙ্গে মিলন হয়। ফাতেমা এহতেশামকে একদিন দিনের বেলায় তার ঘরে নিয়ে যায়। ফাতেমা তাকে জানায় হাসান ইবনে সবা সকালে যায়, সন্ধ্যায় ফিরে। নিশ্চিন্তে এহতেশাম ফাতেমার ঘরে যায়। ফাতেমার বন্ধ ঘরে বসে এহতেশাম ফাতেমার দিকে শুধু চেয়েই রইল। তার রূপ যৌবনে মদমত্ত হতে থাকল। তখনই বাইরে থেকে কারো পায়ের আওয়াজ ভেসে এলো। কে এলো? এহতেশাম ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল। খাদেম হয়তো, আমি দেখছি, ফাতেমা শান্ত গলায় বলল। ফাতেমা বেরোতে যাবে, অমনি হাসান ইবনে সাবা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। হাসান এমন ভাব করল যেন এহতেশামের মতো এত ভালো মানুষকে তার বোনের ঘরে দেখে রাগে ফেটে পড়ছে। এহতেশাম তার সামনে দাঁড়িয়ে কাঁপছিল। দুজনকে আমি পাথর বর্ষণ করে মারব। বাইরে থেকে দরজা বন্ধ করে আমি সুলতানের কাছে যাচ্ছি, হাসান ক্ষুব্ধ গলায় বলল। হাসান দরজার দিকে ঘুরতেই ফাতেমা তার পা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, এই লোককে সে ডাকেনি, তাহলে কিভাবে উনি ঘরে এলেন? ইনি নিজে এসেছেন, আমার সঙ্গে প্রেম ভালোবাসার কথা বলতে লাগলেন। ভালো হয়েছে তুমি এসেছ, আমি ওর হাত থেকে বেঁচে গেছি। এহতেশামও নিজেকে নির্দোষ প্রমাণ করতে বললেন তিনি নিজে আসেননি, এই মেয়েই তাকে ডেকে এনেছে। কিছুক্ষণ এ নিয়ে ঝগড়া হল। ব্যাপার যাই হোক, সুলতানকে আমি বলবই, আমার ঘরে আমার বোনের কাছে এই লোকের বদ নিয়তে বসে থাকতে দেখেছি। এহতেশাম মাদানি খুব সম্মানিত লোক নন, সুলতানের বিশেষ পছন্দের লোক। তিনি প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু অপমান সহ্য করতে প্রস্তুত নন। এই তিনি হাসানের হাত ধরে অনুনয় বিনয় করে তার কাছে মাফ চাইতে লাগলেন। ফাতেমাও হাত জোর করে বলতে লাগলো, যাই হোক, তিনি তো একজন অতি সম্মানিত লোক, তাকে মাফ করে দাও। হাসান গভীর গলায় চিন্তায় ডুবে যাওয়ার ভান করল। অনেকক্ষণ পর মাথা তুলে এহতেশামের হাত ধরে অন্য কামরায় নিয়ে গেল। দুজনে যখন কামরা থেকে বের হলো, এহতেশাম মাদানির একটু আগের ভীতি সাদা মুখ জলজল করছিল। হাসান তার সঙ্গে সওদা করে নেয় যে নিজামুল মুলকের বিরুদ্ধে তিনি হাসান ইবনে সবাকে অবিচ্ছেদ্য সঙ্গ দেবেন। এমন কোনো যুবক নেই যে যৌবনের সুন্দরী কোনো মেয়েকে দেখে ভেতরে ভেতরে চঞ্চল হয়ে না ওঠে। কিন্তু এহতেশাম মাদানি ফাতেমাকে দেখে শুধু চঞ্চলই নন, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আল্লাহ খোদা ভুলে হাসানের জালে ফেসে যায়। হাসান তাকে সে ঘর থেকে অন্য ঘরে নিয়ে গিয়ে যাই বলল তিনি তাই বিশ্বাস করলেন। হাসান তাকে বলেছিল, তুমি নিশ্চয়ই সুলতানের অন্যতম প্রধান উপদেষ্টা, তবে আমার পদাধিকার ও তোমার চেয়ে কম নয়। আমি যা বলতে চাই তা সুলতানের সঙ্গে বলবো। সত্যি তোমার এই আচরণে হতাশ হয়েছি আমি। তখনই আমার ইচ্ছা হয়েছিল এখান থেকে চলে যাই। আমি তো সালতানাতে সেলজুকির কল্যাণের জন্য এসেছিলাম। আহলে সুন্নতের অনুসারী আমি, কোনো পদ বা খ্যাতির দরকার নেই আমার। শাহদর দুর্গ থেকে খালজান পর্যন্ত লোকে আমাকে পীর বলে মান্য করে, কিন্তু আমি দেখেছি এই সালতানাতে ইসলামের বিরুদ্ধে নানান ফেতনা মাথা চারা দিয়ে উঠেছে। এখানে এসেছিলাম সেসব ফেতনার পথ বন্ধ করতে, কিন্তু এখানে এসে কি দেখলাম আমি! ভাই,
আমি আমার আচরণে অনুতপ্ত। এহতেশাম মাথা নিচু করে বললেন, শুধু এই আচরণই নয়, আমাকে যখন এই পদে মনোনয়ন দেওয়া হলো তখন আমার বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে নিজামুল মুলক সুলতানের কান ভারী করা শুরু করলো। তুমি হয়তো জানো, আমি ও নিজামুল মুলক ইমাম মুয়াফিকের মাদ্রাসায় একসঙ্গে পড়েছি এবং সে আমার ঘনিষ্ঠ বন্ধু। সে নিজেই আমাকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছে, কিন্তু আমি এসে দেখলাম সে সরকারি কোষাগার সাফ করে দিচ্ছে এবং সে বাগদাদের খলিফার সঙ্গে মিলে এক ফৌজ তৈরি করতে চাচ্ছে এবং চেষ্টা করছে সেলজুকি সালতানাত দখল করে নিতে। এ ব্যাপারে আমি সচেতন হয়ে উঠতেই আমার বিরুদ্ধে সে খেপে গেল। ভাবলো তোমাদের সবাইকে বুঝি আমি এসব জানিয়ে দিয়েছি। আমি সুলতানকে সতর্ক করে দেব। সুলতান শুধু আমার কথাই শোনেন। এহতেশাম বলল, এই বেয়াকবি কখনোই করো না। নিজামুল মুলক আগ থেকেই তোমাকে অপদস্থ করে এখান থেকে বের করে দিতে চাচ্ছে। সুলতান তোমার কথা শুনলে তুষির কথাও শুনে। তুমি তাড়াহুড়ো করলে এই লোক তোমাকে শুধু দরবার থেকে বেরই করবে না, কয়েদখানায় ভরে রাখবে। আমি তো বাইরের সব বিপদের কথা ভুলেই গেছি। সবচেয়ে বড় বিপদ তো এই লোকই, এই বড় বিষধর সাপ যে সুলতানের আস্তিনে প্রতিপালিত হচ্ছে। আমাকে বলো আমি কি করব? এহতেশাম হাসানকে জিজ্ঞাসা করলে। আমার কথা শেষ হতে দাও। আমি এই উজিরে আজমের ব্যাপারে পেরেশান হয়ে ভাবছিলাম তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তোমার আচরণ দেখে আমি সরে গেছি। যদি সুলতানের বিশেষ উপদেষ্টা এভাবে এক হাকিমের ঘরে গিয়ে ঢুকে পড়ে, এই সুলতানের মুহাফিজ, হে আল্লাহ! আমি সুলতানকে অবশ্যই বলবো তার নাকের নিচে কি ঘটেছে। এহতেশাম মাদানি হাত জোর করে হাসানের কাছে মাফ চাইতে লাগলো, যাতে সুলতানের কাছে সে কথা না বলে। সুলতানকে যদি তোমার এ কথা বলে দেই তাহলে কি যে হবে তা তো জানো না তুমি। সুলতান নিজামুল মুলকের কাছে পরামর্শ চাইবেন। নিজামুল মুলক যে সুযোগের খোঁজে আছে সেটা পেয়ে যাবে, তারপর তুমি সোজা কয়েদখানার বন্দী হবে। এহতেশাম এভাবে মাপ চাইতে হাসান চিন্তায় পড়ে যাওয়ার ভান করল। একটু পর বলল, আমার সাথে তুমি থাকলে আমরা দুজন সুলতানের দৃষ্টি থেকে নিজামুল মুলককে নামাতে চেষ্টা করব। আমি তোমার সঙ্গে আছি, কিন্তু নিজামুল মুলকের সঙ্গে আগের মতোই বন্ধুত্বের আচরণ বজায় রাখবে। তার যেন সন্দেহ না হয় আমরা দুজন তার বিরুদ্ধে। হাসানের কথায় এহতেশাম এত প্রভাবান্বিত হলেন যে তার সঙ্গে কোনো সংকোচ ছাড়াই কথা বলতে লাগলেন, যেন তারা বাল্যবন্ধু। কথায় কথায় এহতেশাম এত প্রগল্ভ হয়ে উঠলেন যে তিনি ভুলেই গেলেন তিনি মাদানি। তাই তিনি তার মনের কথা সব বলে দিলেন। আমার একটা অনুরোধ ভেবে দেখো হাসান, এহতেশাম জিজ্ঞাসা করলেন। বন্ধুত্বে এরকম সংকোচ থাকা উচিত নয় এহতেশাম। অনুরোধ বলো না, আমার উপর তোমার অধিকার আছে এই মনে করে কথা বলো। তোমার বোনের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিলে তুমি কি পছন্দ করবে? সমস্যাটা আসলে অন্যখানে। আমি পছন্দ করলাম কি করলাম না সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো ফাতেমা পছন্দ করবে কিনা। এই ফায়সালা আমি আমার বোনের উপর ছেড়ে দিচ্ছি বলে তুমি হয়তো আশ্চর্য হচ্ছ। কথা হলো, বোনটি আমার বড় প্রিয়। তার অপছন্দের কোনো কাজই আমি করি না। আমার পছন্দে তার প্রথম বিয়ে হয়। দেখা গেল স্বামীটি বড়ই বদ, খুব খারাপ ব্যবহার করত ফাতেমার সঙ্গে। তার হয়তো বদদোয়া লেগেছিল। 1 বছর পর সে মারা গেল। এরপর থেকে বিয়ের নাম শুনলেই তার মুখ কুঁচকে যায়। তাকে কি করে বিশ্বাস করাবো আমি তাকে চোখের পাপড়িতে বসিয়ে রাখব? আমি এক কাজ করতে পারি, ফাতেমাকে বলবো সে তোমাকে যত পছন্দ করে নেয়। তোমাদের মিলনে আমি আর বাধা দেব না। তাহলে আমি কি এখন যেতে পারি? হ্যাঁ এহতেশাম, আমরা শত্রুর মতো এসেছিলাম। আল্লাহর শুকর তুমি ভাইয়ের মতো ফিরে যাচ্ছ। আল্লাহ করুন আমরা সবসময় যেন ভাই বোনে থাকতে পারি। আপ্রাণ চেষ্টা করব আমি, আমার ভাই ফাতেমাকে আমি মানিয়ে নেব। এহতেশাম মাদানি হাসানের ঘর থেকে বের হয়ে যেতেই
অন্য কামরা থেকে ফাতেমা বের হয়ে এলো। শিকার ধরেছেন তো? ফাতেমা হাসতে হাসতে বলল। জালে যদি তোমার মতো দানা ফেলা হয়, শিকার কেন ধরা পড়বে না? ফাতেমার দিকে হাত বাড়িয়ে বিজয়ী কণ্ঠে বলল হাসান। ফাতেমা হাসানের বাহু আঁকড়ে ধরল। হাসানও তাকে বাহুবন্দি করল। দরজায় কান লাগিয়ে সব শুনেছি আমি। এ লোক আমাকে বিয়ে করতে চায়, ফাতেমা বলল। এটা মনে রেখো, তুমি এখন ফাতেমা, নিজের আসল নাম ভুলে যাও। আর হ্যাঁ, এ লোক তোমাকে পাওয়ার জন্য পাগল পারা। তার কাছে তুমি যেতে থাকো, ক্রমেই তার জন্য সুন্দর মরীচিকা বনে যাও। তাকে বলে যাও, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু বিয়ের নাম শুনলই হাত পা আমার অসাড় হয়ে আসে। প্রেমের নেশায় তাকে তুমি বেহুশ করে রাখো। তুমি তো জানো তার কাছে যাওয়ার সময় তোমার কাপড়ে ও চুলে কোন সুগন্ধি লাগাতে হবে। এ হাসিসের হিরোইনের এক প্রকার সুগন্ধি, আর নিজের দেহ ওর কাছ থেকে বাঁচিয়ে রাখবে। এসব কথা কি আমাকে বলার দরকার আছে? 12 বছর বয়স থেকে আপনাদের প্রশিক্ষণ পেয়ে আসছি। আমার দিল দেমাগে এসব মিশে গেছে। আমি সেই দিন তোমার প্রশংসা করব যেদিন এই সালতানাতের উজিরে আজম হব আমি। তোমাকে বিশেষ করে বলছি আমি, ভুলে যেও না। অতি সুন্দরী যৌবনবতী মেয়ে তুমি, তোমার আবেগও কম নয়। এখানে অনেক সুদর্শন রূপবান শাহজাদা আর আমিরজাদা আছে। দেখো, কারো প্রেমে পড়ে যেও না আবার। এমন হবে না মুনিব। এমন হলে তো জানো এর শাস্তি মৃত্যু। এত সহজ মৃত্যু নয় যে দেহ থেকে ধর আলাদা করে দেওয়া হলো, বরং বড় যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই সুযোগ কখনই আসবে না। পরদিন সালতানাতের ব্যাপারে এহতেশাম মাদানি আর সুলতান মালিক শাহ আলাপ করছিলেন। কথায় কথায় এহতেশাম মাদানি বললেন, সুলতানে মুআজ্জম, ওই নতুন উপদেষ্টার ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কি? তোমার যে মত হবে আমার মতও তাই হবে। আমি আমার এত আমির উমারা ও উপদেষ্টাদের ব্যাপারে পৃথক পৃথক মতামত দিতে পারবো না। খাজা হাসান তুষি আমাকে বলেছেন, হাসান ইবনে সাবা তার পাঠ্যবন্ধু। জ্ঞান বিদ্যা, সূক্ষ্ম বিবেচনাবোধ, বিচক্ষণতাবোধ এবং বিশ্বস্ততায় সে উত্তীর্ণ। তুষির মতো আমি গ্রহণ করেছি। এই উজিরে আজমের উপর বিশ্বাস আছে আমার। এজন্য তাকে আমি উপাধি দিয়েছি নিজামুল মুলক। তুমিও আমার বিশেষ পরামর্শদাতা এবং আমার বিশ্বস্ত। তুমি কারো ব্যাপারে মতামত দিলে আমি সঠিক বলে তা ধরে নেব। আমার মতামত তুমি জানতে চাচ্ছ কেন? সুলতান বললেন, হাসান ইবনে সাবার মধ্যে আমি এমন কিছু দেখেছি যা আমাদের কারো মধ্যে নেই। আপনি উজিরে আজমকে নিজামুল মুলককে উপাধি তো দিয়েছেন, কিন্তু তার মধ্যেও সে ব্যাপারটা দেখা যায় না। আরে, তুমি কি পরিষ্কার করে বলবে না কিছু? তুমি হাসান ইবনে সাবার ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত কেন জানতে চেয়েছ? আপনি আমাকে অনেক বড় সম্মান দিয়েছেন, আপনার বিশেষ উপদেষ্টা বানিয়েছেন আমাকে। আমি এই মর্যাদার অধিকারী, এটা আমার প্রমাণ করতে হবে। যে ভালো মন্দ জিনিস দেখব তা আপনাকে দেখাবো, এবং যা শুনব তা আপনাকে শোনাবো। এভাবেই আপনার নেমক হালাল করতে পারবো। সময় সুযোগ মতো হাসান ইবনে সাবার জ্ঞান বুদ্ধির পরীক্ষা নিয়ে নিই। ওকে এখনই আমার কাছে পাঠিয়ে দাও। একটু পর হাসান সুলতানের দরবারে সালাম দিয়ে হাজির হলো। সুলতান তাকে জিজ্ঞাসা করলেন, রাজা বাদশারা প্রজাদেরকে কি করে সন্তুষ্ট রাখতে পারবে? নিজের মনকে অসন্তুষ্ট রেখে হাসান বলল, ব্যাখ্যা করো। বাদশাহ তার মন থেকে সব শাহী ধ্যান ধারণা বের করে দেবে। সব বাদশাহী ভোগবিলাসে গা ভাসিয়ে দেয়, নিজের উপর ধনভাণ্ডার লুটিয়ে দেয়, প্রজাদের কর বাড়িয়ে নিজেদের ধনভাণ্ডার মোটা করে, আর তাদের রক্ত ঘামের উপর গড়ে তোলে ফিরাউনি রাজত্ব। সে যদি একজন সাধারণ মানুষের মনের মতো নিজের মনকে মনে করে, তাহলে তার বিবেক তাকে প্রজাদের কাতারে স্বতঃস্ফূর্তভাবে নিয়ে যাবে। তুমি আমার একজন উপদেষ্টা, তুমি কি বলতে পারো আমাদের সবচেয়ে বড় দুশমনকে, যে যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে?
আপনার দরবারের খোশামদি। সুলতান চমকে উঠলেন। আমি অন্য দুশমনের কথা বলছি, অন্য কোনো দেশের দুশমনের কথা। সুলতান বললেন, মহামান্য সুলতান, জঙ্গলে বা অন্য কোথাও আপনার সামনে সাপ এলে আপনি তাকে মারতে বা তাড়াতে পারবেন, কিন্তু যে সাপ আপনার জামার হাতায় বড় হচ্ছে তার ছোবল থেকে আপনি বাঁচতে পারবেন না। যে কোনো সময় সে ছোবল মারতে পারে। তুমি আমাদের প্রশাসনে কোনো দুর্বলতা বা ত্রুটি দেখেছ? হ্যাঁ মহামান্য সুলতান, এখানে আমি সবচেয়ে বড় যে দুর্বলতা দেখেছি তা হলো আপনার উজির ও উমারাদের অতি অন্ধবিশ্বাস। আমাদের উজিরে আজমের মধ্যে তুমি কি বিশেষ কোনো ত্রুটি দেখেছ? উজিরে আজম বা কোনো উপদেষ্টা অথবা কোনো হাকিমের ত্রুটি যদি আমি বলতে থাকি সেটা গীবত হবে। গীবত এমন পাপ যা সালতানাতের শিকড় ঝাঁঝরা করে দেয়। আমি তখনই সেই ত্রুটির কথা বলতে পারবো যখন আপনিও সেটা পরিষ্কার দেখতে পাবেন। আচ্ছা, সালতানাতের প্রসঙ্গ ছাড়া তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি কখনো বাঘ বা চিতা শিকার করেছ? না সুলতানে আলী। তাহলে এর অর্থ সিংহ বা বন্য প্রাণীকে তুমি ভয় পাও। তুমি কি মনে করো সিংহ বা বন্য প্রাণীকে ভয় পাওয়া উচিত? না সুলতানে আলী, এইসব চতুষ্পদ জন্তুকে কারোই ভয় পাওয়া উচিত নয়। আমি শুধু একটা বন্য প্রাণীকে ভয় পাই এবং আপনার মনে এর ভীতি ঢুকিয়ে দিতে চাই। সেটা কি? উই পোকা। সুলতান মালিক শাহ সশব্দে হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, তোমার মধ্যে তো বেশ রম্যতা আর কৌতুকবোধ আছে। এটা আমি পছন্দ করি। আর কাউকে এই প্রথম উই পোকাকে বন্য বা হিংস্র প্রাণী বলতে শুনলাম। না সুলতানে মুআজ্জাম, আমি বড় গুরুত্ব দিয়ে বলছি এ কথা। আমি হাসি ঠাট্টার ব্যাপার বলছি না। কোনো হিংস্র প্রাণী আপনার সামনে এলে আপনি তীর চালিয়ে বা অন্য কোনো উপায়ে তার কবল থেকে বাঁচতে পারবেন, কিন্তু উই পোকা সেই হিংস্র প্রাণী যে আপনার সামনে আসবে না কখনো। তার উপর আপনি তীর চালাতে পারবেন না। তার অস্তিত্ব কখনোই আপনি টের পাবেন না, যখন ভেতর থেকে সব কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দেবে। সালতানাতের ভেতর যখন উই পোকা বাসা বাঁধবে তখনই টের পাওয়া যাবে যখন সালতানাতের ধস নামবে। আপনার সালতানাতেও তোষামদি দ্বারা উই পোকা বাসা বেঁধেছে। তুমি জানো তোমার এসব কথা শুনে আমি কি মতামত দাঁড় করিয়েছি। মতামত ভালো নাও হতে পারে, কারণ আমি তোষামদ নয়, বরং এর বিরুদ্ধে। না হাসান, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি, কারণ তুমি স্পষ্টভাষী ও সত্যপ্রিয়। তুমি যেতে পারো। হাসান চলে যাওয়ার পর মালিক শাহ কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন। তার মাথায় গুঞ্জন করছিল হাসানের কথাগুলো। তিনি এহতেশাম মাদানিকে ডাকলেন। এহতেশাম, আমার এই উপদেশটা তো আমার প্রতি বেশ ভালো প্রভাব রেখে গেছে। বয়সের তুলনায় একে অনেক বেশি বিচক্ষণ ও জ্ঞানবান মনে হচ্ছে। এহতেশাম এই অপেক্ষাতেই ছিলেন। হাসানের প্রতি সুলতানের এই মনোভাব দেখে এহতেশাম গদগদ হয়ে গেলেন। এ কথা ও কথার অজুহাত ধরে হাসানের প্রশংসা করলেন অনেকক্ষণ এবং চাপা গলায় নিজামুল মুলকের বিরুদ্ধেও দুই এক কথা বলে দিলেন। এহতেশাম মাদানি হাসানের কাছ থেকে যে দাম উসুল করতে চেয়েছিলেন তা ভালো মতোই উসুল করলেন। সেটা হলো ফাতেমা। সেদিন দুজনে সেই বাগানের এক নির্জন কোণে ঘনিষ্ঠ হয়ে বসা ছিল। কাল রাতে তো তুমি আমাকে মেরেই ফেলেছিলে ফাতেমা। তুমি তো পরিষ্কার বলে দিয়েছিলে আমাকে চেনো না জানো না। এহতেশাম বললেন, আর কি করার ছিল আমার? যদি আমি বলতাম আপনাকে চিনি, আমার ভাই গর্দান কেটে ফেলতো আমার। আপনি পুরুষ, অনেক কিছুই পারেন আপনি। আমি জানতাম আমার ভাইকে ঠান্ডা করতে পারবেন আপনি। সে তো করেছেনই আপনি। আমি তো আরো শক্ত লোককে ঠান্ডা করতে পারি। আমার শুধু আশঙ্কা ছিল তুমি যদি আমার সঙ্গে আর সাক্ষাৎ না কর। ছি ছি, এ কথা বলবেন না। আপনার প্রতি আমার প্রেম সাময়িক ও দৈনিক নয়, আজীবনের জন্য। আমার ভালোবাসাও সাময়িক নয়,
তোমাকে আমার জীবন সাথী বানাবো। তুমি বললে আমার 2 স্ত্রীকে তালাক দিয়ে দেবে। না না, এর প্রয়োজন নেই। আমার প্রতি আপনার ভালোবাসা থাকলে অন্য 2 মহিলার জীবনকে কেন নষ্ট করবেন আপনি? জানি না আমার ভাই আপনাকে বলেছে কিনা, আমি যে বিয়ের কথা শুনলেই পালিয়ে যাই। হ্যাঁ ফাতেমা, হাসান তোমার সব কথা বলেছে আমাকে, আর ও বলেছে তোমাকে বিয়ের জন্য সেই রাজি করাবে। দেখো ফাতেমা, সব মানুষ এক নয়। তোমার প্রথম স্বামী সুস্থ মনের ছিল না, যে তোমার মতো এমন নিষ্পাপ ফুলের কদর করতে পারেনি। তার তো মাথায় ঠিক ছিল না। আমি তো আশ্চর্য হচ্ছি যে আপনার কাছে শুধু আমি বসেই নয়, আপনার বাহু বেষ্টনীতে আমার দেহ। আমি তো পুরুষের মুখ কল্পনা করলেও ঘৃণায় মুখ বিকৃত করতাম। একদিকে আপনার বিয়ের প্রস্তাব যা আমি গ্রহণ করতে ভয় পাচ্ছি, অন্যদিকে আপনার প্রতি ভালোবাসা। তোমাকে কি করে বিশ্বাস করাবো আমি তোমার প্রথম স্বামীর মতো হব না? আমি আমার ভালোবাসার প্রমাণ তোমায় কি করে দেব? আমাকে ভাববার সুযোগ দিন। আমি এক বিমোর অবস্থায় পড়েছি। আরেক দিকে আমার ভাইয়ের ব্যাপারে পেরেশানি কম নয় আমার। আমাকে বলো ফাতেমা, তোমার ভাইয়ের ব্যাপার কি? কি জন্য পেরেশানি তোমার? আমার ভাই অনেক বিদ্বান দ্বিমান লোক। তিনি যত যোগ্য ততই সাদাসিধা। উজিরে আজম নিজামুল মুলক তার তুলনায় কিছুই নয়। আমি দেখেছি তিনি তার কাছ থেকে পরামর্শ নিয়ে সুলতানের সঙ্গে এমনভাবে কথা বলেন যেন এই পরামর্শ তার মাথা থেকেই বেরিয়েছে। সুলতানকে আসল ব্যাপার অবশ্যই জানানো উচিত। আমিও জানি এই সালতানাতের উজিরে আজম যদি আমার ভাই হন, তাহলে সালতানাতের চেহারা এমন পাল্টে যাবে যে আপনাদের হয়রানে ফেলে দেবে। সময় লাগবে ফাতেমা। হাসান নিজামুল মুলক সম্পর্কে আমাকে কিছু কথা বলেছেন। আজই আমি সুলতানের সাথে কথা বলেছি। সুলতান হাসানকে ডেকে অনেকক্ষণ তার সঙ্গে কথা বলছেন। এরপর তিনি আমাকে ডেকে পরিষ্কার ভাষায় বলেন হাসানের প্রতি তিনি মুগ্ধ। আমি সুযোগ পেয়ে হাসানকে এত উঠিয়েছি যে প্রশাসনিক দক্ষতা ও বুদ্ধিমত্তায় তাকে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমি কি আমার মনের কথা বলবো? এমন অবস্থা তৈরি করুন সুলতান যেন নিজামুল মুলকের জায়গায় আমার ভাইকে উজিরে আজম মনোনীত করেন। এমন হলে সেদিনে আপনাকে আমি স্বামী বলে গ্রহণ করতে পারব। এমনই হবে। এহতেশাম তাকে আরও কাছে টেনে নিয়ে বলল, তবে সময় দিতে হবে। কারোর চিন্তা ভাবনা তো 2-1 দিনে বদলানো যায় না। তবুও সুলতানকে নিজামুল মুলকের বিরুদ্ধে নিয়ে যাব। এহতেশাম মাদানির মতো প্রশাসনিক ব্যবস্থাপনায় দক্ষ অভিজ্ঞ লোকজন তার অতীত ও কৃতিত্বকে, তার নিজের বিবেক ও বোধ ও নৈতিকতাকে জৈবিক বাসনা আর হাসানের প্রশিক্ষণপ্রাপ্ত রূপবতী এক নারীর পায়ে ধীরে ধীরে বিলিয়ে দিতে থাকেন। এভাবে প্রতি সন্ধ্যায় বাগানের সে নির্জন কোণে ফাতেমার স্থান হতো এহতেশামের বাহুবন্ধনে। ফাতেমার চুলের শরীরের মাদকীয় ঘ্রাণ এহতেশামের বোধ অনুভূতিকে গভীর ধোঁয়াটে করে তুলত। এহতেশামের অবস্থা তখন থাকত এক সুখী পাগলের মতো। এহতেশাম মাদানি সুযোগ পেলেই সুলতানের কাছে বসে নিজামুল মুলকের বিরুদ্ধে 2-1 কথা বলে হাসানের প্রশংসা শুরু করে দিল। এর মধ্যে একদিন হাসানের কাছে আহমাদ ইবনে গুতাসের এক কাসেদ এল। সে বলল, আহমাদ ইবনে গুতাস এখানকার অবস্থা জানতে চেয়েছেন। হাসান বলল, লিখিত জবাব এখন দেওয়া সম্ভব না। আমার মুর্শিদ ইবনে গুতাস জানেন এসব বিষয় লিখিত পাঠানো যাবে না। তাকে আমার সালাম দিয়ে বলবে তার এই অযোগ্য সার্গেত কখনো ব্যর্থ হয় না। সব সমস্যাতেই সে ভালো করে উতরে গেছে। সে পুরো আশাবাদী এই কাজেও সে সফল হবে। তাকে বলবে তিনি যে জিনিস আমার সঙ্গে পাঠিয়েছেন সে দারুণভাবে তার পথ করে দিয়েছে। আমার কথা সুলতানের কাছে পৌঁছে গেছে এবং নিয়মিত পৌঁছবেই। এখন আমি আসল কাজ শুরু করে দেব। এখন খালজানের অবস্থা জানাও। সেখানে আমরা আশাতীত সফলতা পেয়েছি, কাসেদ বলল। লোকে এখনো আল্লাহর দূত খুঁজছে। তাদেরকে বলা হচ্ছে দূত আল্লাহর পয়গাম ও তার দর্শন নিয়ে চলে গেছেন।
কোনো একদিন হঠাৎ এসে উপস্থিত হবেন। আহমাদ ইবনে গুতাস কৃষকের খাজনার পরিমাণ কমিয়ে দিয়েছেন। এতে লোকেরা খুব খুশি। তারা আহমাদ ইবনে গুতাসকে আল্লাহর দূতের বিশেষ প্রতিনিধি মনে করে। তিনি যেদিকেই যান লোকে রুকুর মতো ঝুঁকে পড়ে তাকে সালাম করে। আমার পীর আহমাদ ইবনে গুতাস বড় বিচক্ষণ মানুষ, তবুও তাকে আমার পক্ষ থেকে বলে দিও এখনই ইসলাম ও আহলে সুন্নতের বিরুদ্ধে কোনো কথা যেন না বলেন। আরও বলবে এক ফৌজ তৈরির কাজ যেন শুরু করে দেয়, এমন ফৌজ যারা বেতনভুক্ত হবে না, বরং প্রয়োজনের সময় ব্যবহার করা হবে। এ কাজ শুরু হয়ে গেছে। লোকদেরকে ঘোড়সওয়ারি, তীর তলোয়ার চালনা ইত্যাদিতে উৎসাহিত করা হচ্ছে। শিগগিরই প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। তিনি শেষ কথা বলেছেন, এখানে যদি আপনি শেষ পর্যন্ত সফল না হন তাহলে আমাদেরকে জানাবেন। নিজামুল মুলককে আমরা হত্যার ব্যবস্থা করব বা অপহরণ করে কোথাও গায়েব হয়ে যাব। না, এখনই এর প্রয়োজন নেই। সফলতার ব্যাপারে আমি পূর্ণ আশাবাদী।